আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম দিশাহারা ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। বিষণ্ণ হয়ে সোফায় বসেছিল শ্রাবণ। ওর সাথে খেলার মতো তেমন কেউ ছিল না। সিয়াম তখন ওর চেয়ে অনেক ছোট। পূর্ণিমা চৌধুরী ছেলেকে শ্রাবণের কাছে যেতে না করেছে, মেয়েতে কড়াইশে ধাক্কা দিয়েছে যেন সিয়ামকে শ্রাবণের ধার কাছে না যায়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মেয়েত এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ সোফায় বসে থেকে দরজার দিকে তাকিয়েছিল ঘাড় ঘুরিয়ে। ভিতরে প্রবেশ করে ওর বাবা শামীম রাজা চৌধুরী। তার কোলে 3 বছরের স্পর্শ। পায়ে হেঁটে এগিয়ে আসতে তনিমা চৌধুরী, তার পরনে দামি গর্জিয়াস শাড়ি। বাবার পাশে নারী আর কোলে ছোট বাচ্চা দেখে সোফা থেকে নেমে এগিয়ে আসে 5 বছরের শ্রবণ। ছোট ছোট চোখ জোড়ায় কৌতূহল। বাবার মুখের দিকে তাকিয়ে বাচ্চা বাচ্চা কণ্ঠে জিজ্ঞেস করে, আব্বু উনি কে? শামীম রাজা চৌধুরী হাসির মুখে বলেন, ও তোমার নতুন আম্মু, আর এ হচ্ছে তোমার ছোট ভাই স্পর্শ। ছোট শ্রবণ ফেল ফেল করে তাকিয়েছিল কিছু সময়। ছোট মস্তিষ্ক সবকিছু বুঝতে একটু সময় নিয়েছিল। মায়ের মৃত্যুর মাত্র 1 মাস, এর মধ্যে বাবা দ্বিতীয় বিয়ে করে নিল। বোনের মৃত্যুর মাত্র 16 দিন হয়ে গিয়েছে। তনিমা চৌধুরীকে আগে চিনত না শ্রবণ। উনি আগে কখনো আসতে দেখেননি চৌধুরী বাড়িতে। বড় ছেলের কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন সামাদ চৌধুরী। সাইন রাজা চৌধুরী তো বলার মতো কিছু খুঁজেই পাচ্ছিলেন না। ওনার স্ত্রী বড় বোন এমন কিছু করবে উনি দুঃস্বপ্নেও ভাবেননি। উনি এটাও ভেবে পাচ্ছিলেন না যে তনিমা চৌধুরী আগের হাজবেন্ডের কি হয়েছে। উনি কোনোদিন তনিমা চৌধুরী প্রথম হাজবেন্ডকে দেখেননি। উনি অনেকবার জিজ্ঞাসা করেছিলেন, কেউ উত্তর দেয়নি। শামীম রাজা চৌধুরী আর তনিমা চৌধুরী বাড়ির সবাইকে যা বোঝায় সবাই সেটাই বোঝে, কিন্তু শ্রবণ সে বুঝতে চায়নি কিছু। সে মেনে নিতে পারেনি বাবার দ্বিতীয় বিয়ে। ওর মায়ের জায়গা অন্য কেউ, এটা কিছুতেই মানতে পারছিল না। আস্তে আস্তে দিন আগাতে থাকে। শ্রবণ নিজে থেকেই বাড়ির সকলের সাথে দূরত্ব তৈরি করে। শুধু দাদা সামাদ চৌধুরী বাদে সবাই নিজেদের নিজে ব্যস্ত। ওকে নিয়ে ভাবার সময় নেই। দাদা সামাদ চৌধুরীও তখন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকতেন। অফিসিয়াল কাজে শহরে বাইরে থাকতেন বেশি। আর এদিকে শামীম রাজা তো বড় ছেলেকে ভুলে গিয়েছিলেন। ওনার যে আরো একটা ছেলে আছে সেটা মনে রাখতেন না। ওনার যত আদর যত্ন আদিক্ষেতা ভালোবাসা সব স্পর্শের জন্য শ্রবণ দূর থেকে সব দেখতো। মনে মনে ভীষণ কষ্ট পেত। একা একা কাঁদতো। অনেক সময় ধরে না খেয়ে থাকলেও কেউ খোঁজ নিত না, দাদা বেদিত। শামীম রাজা চৌধুরী দেখলে মনে হতো স্পর্শ ওনার নিজের ছেলে আর শ্রবণ সৎ ছেলে। সৎ ভাইকে বাবা এত ভালোবাসে এটা শ্রবণের শিশু মন মানতে চাইতো না। ওর বাবা ওকে ভালোবাসবে, ওকে আদর করবে, কুলে নেবে, কিন্তু ওর বাবা তো ওর কথা ভাবেই না। উল্টো সারাদিন সৎ ছেলেকে নিয়ে পড়ে থাকে। শামীম রাজা দ্বিতীয় স্ত্রী তার ছোট ছেলের সাথে রাতে ঘুমাতেন। একটা দিনও শ্রবণের কথা স্মরণ করেনি, ওর কাছে যাননি। দাদা বাড়িতে না থাকলে শ্রবণকে একা একা ঘুমাতে হয়েছে। কোনো কোনো রাতে একা একা ভয় লাগতো, ঘুম আসতো না। বালিশে মুখ বুজে চোখ বন্ধ করে গুমড়ে গুমড়ে কাঁদতো, কেউ খোঁজ নিত না। আস্তে আস্তে ছোট শ্রাবণের মনের মধ্যে রাগ জেদ খুব জন্ম নিতে শুরু করে। আর বাড়ির সকলের কাছ থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করে নেয়। বুঝতে পেরে গিয়েছিল এই বাড়ি ওর কোনো মূল্য নেই। চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে আসতো একটা অগ্নিগিরি লালন করছিল। সকলের সামনে তনিমা চৌধুরী ভালো মা হওয়ার অভিনয় করলেও আড়ালে সে শ্রবণের কথা অনুযায়ী আসতো একটা ডাইনি। শ্রবণ ছোট ছিল বলে 2 বোন যা তাই ব্যবহার করতো ওর সঙ্গে। শ্রবণ ছোট থাকলেও বুঝতে পারতো সবাই, একেবারে অবুঝ ছিল না। এভাবে 1 বছর পেরিয়ে যায়। একদিন বিকেলে শ্রবণ টিভি দেখছিল একা একা। এর মধ্যে স্পর্শ ওর কাছে এগিয়ে আসে, শ্রবণের সাথে খেলতে চায়। শ্রবণ ওকে ইগনোর করে টিভির পর্দায় তাকিয়ে থাকে। স্পর্শ ওর হাত ধরে টানাটানি শুরু করে খেলার জন্য। সিয়াম ঘুমিয়ে গেছে, ওর সঙ্গে খেলার মতো এখন আর কেউ নেই, তাই শ্রবণের কাছে এসেছে। শ্রবণ বিরক্ত হয়ে বেশ কয়েকবার স্পর্শকে সরিয়ে দেয়, কিন্তু নাসুর বান্দা স্পর্শ শ্রবণের সাথেই খেলবে। শেষে ভীষণ বিরক্ত হয়ে হাত ঝাড়া মারে শ্রবণ। হাতের সাথে ধাক্কা লেগে স্পর্শ নিচে পড়ে যায়। নিচের খেলনার উপর ব্যথা পেয়ে কেঁদে ওঠে, গলা ছেড়ে। তনিমা চৌধুরী রুম থেকে দৌড়ে বেরিয়ে আসেন। মেয়ে ততক্ষণে স্পর্শকে নিচ থেকে তুলছে। ছোট ছোট খেলনা গাড়ির উপর পরে হাত ছিলে রক্ত বেরিয়ে এসেছে একটু। ওনার বুঝতে বাকি থাকা না শ্রবণ যে ওনার ছেলেকে ধাক্কা মেরেছিল। তনিমা চৌধুরী ভীষণ রেগে শ্রবণের গালে চর বসিয়ে দেন। সৎ মায়ের হাতে চর খেয়ে মোটেও বিস্মিত হয়নি শ্রবণ, কারণ ওর এর আগেও তার হাতে মার খেয়েছে কয়েকবার। সৎ মা ওর গায়ে হাত তুলে এই কথা কাউকে বলার মতো কোনো কারণ খুঁজে পায়নি ছোট শ্রবণ। এমনিতেও শ্রবণ একটু চাপা স্বভাবের, কাউকে কোনো কিছু সহজে বলে না। মেদ মাথা নিচু করে বলে, ম্যাম। শ্রবণ স্পর্শে ইচ্ছে করে ফেলেনি, স্পর্শ শ্রবণকে বিরক্ত করছিল। বাকি কথা শোনার প্রয়োজন মনে করে না তনিমা চৌধুরী। মেয়েদের দিকে গরম চোখে তাকিয়ে বলেন, কি বলেছিলাম মনে আছে নাকি? আবার মনে করে দিতে হবে। নিজের কাজে যাও। মেদ চলে যায়। তনিমা চৌধুরী ছেলের কুলে নিয়ে আদর করতে করতে রুমের দিকে এগিয়ে যান। শ্রবণ রাগে হুশ জ্ঞান হারিয়ে টিভি রিমোট আছাড় মেরে ভেঙে ফেলে। স্পর্শের টিকিট বেড হাতে নিয়ে টিভি ভাঙে ফেলে। বেশ কয়েকটা দামি দামি ফুলদানি আর শোপিস ছিল
সেগুলো ভেঙে ফেলে, কাচের টি টেবিলটা ভেঙে ফেলে মেদ দূরে দাঁড়িয়ে দেখলেও এগিয়ে আসে না ওকে থামানোর জন্য। ঘন্টা খানেক পর বাড়িতে ফিরে আসেন শামীম রেজা চৌধুরী। ড্রয়িং রুমে একবার নজর বুলিয়ে সোজা প্রবেশ করেন বড় ছেলের রুমে। শোভন তখন স্টাডি টেবিলে বসে পড়ে। শামীম রেজা চৌধুরী নির্মমভাবে মেরেছিলেন সেদিন শোভনকে। তনিমা চৌধুরী স্পর্শের হাতে আর ড্রয়িং রুমের ছবি তুলে শামীম রেজা চৌধুরীকে পাঠিয়েছিলেন। হাজারটা মিথ্যা কথা বানিয়ে বলেছিলেন শামীম রেজা সততা যাচাই না করে ছেলে গায়ে প্রহার করেছিলেন। সেদিন সামাদ চৌধুরী ঢাকায় ছিলেন না, অফিসিয়াল কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য। রাতে গা কাঁপিয়ে ভীষণ জ্বর আসে শোভনের। মারের কারণে বরফ সাদা চামড়া পাইক ফেটে গিয়েছিল, নরম চামড়ার ভেতরে রক্ত জমাট বেঁধে বেগুনি রঙের হয়ে গিয়েছিল। এরকম চলতে থাকে প্রতিনিয়ত। সামাদ চৌধুরী অফিসের কাজে এত ব্যস্ত থাকেন যে নাতির খোঁজ খবর নিতে পারতেন না সেভাবে। শোভন নিজে থেকেও দাদাকে কিছু বলতো না। শাহিন রেজা তো নিজের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, আর দুই বোনে অত্যাচার সহ্য করতো শোভন। একদিন সামাদ চৌধুরীর নজরে পড়ে যায় শোভনের গায়ে মারের দাগ। শোভনকে হাজার প্রশ্ন করেও ওর মুখ থেকে উত্তর বের করতে সক্ষম হননি। আস্তে আস্তে শোভনের মানসিক চাপ বাড়তে থাকে। বাড়ি কাউকে সহ্য করতে পারে না, যাকে দেখে তেড়ে যায় তাকেই মারতে। শামীম রেজা চৌধুরী মারতে আসলে উল্টো ওনাকে মারতে চায় শোভন। একবার বেড দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলতো। এত রাগ বেড়ে গিয়েছিল যে কাউকে সহ্য করতে পারতো না সে। সামাদ চৌধুরী নাতিকে ডাক্তার কাছে নিয়ে যান। ডাক্তার পরামর্শে আবার নিয়ে যান সাইকিয়াট্রিস্টের কাছে। জানতে পারেন শোভনের মানসিক অবস্থা আশঙ্কাজনক। এভাবে চলতে থাকলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে খুব শীঘ্রই। ওকে স্বাভাবিক জীবন দিতে চাইলে অবিলম্বে নিরাপদ পরিবেশে রাখতে হবে। সবসময় মানসিক চাপের মধ্যে থাকে, এত মানসিক চাপ দেওয়া যাবে না। সামাদ চৌধুরী বাড়ি ফিরে সকলের সঙ্গে অনেক রাগারাগি করেন। তনিমা চৌধুরী ভালোই মুখোশ পরে নাটক করেন। শামীম রেজা চৌধুরী জানান রাগ সামলাতে না পেরে ছেলের গায়ে হাত তুলেন। শোভন কেন এমন করে, অথচ অনেক বুঝতে চাননি শোভনকে ওনারা এমন বানিয়েছেন। বাচ্চারা তো শুরু থেকে এমন ছিল না, ওকে এমন বানানো হয়েছে অতি যত্নে। শ্রবণের চিকিৎসা শুরু হয়। সাইকিয়াট্রিস্ট কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত না শ্রবণ। কোনো কথা বলে মনোযোগ দিত না, চোখ মুখ কঠোর করে রাখতো। দাদা ছাড়া কারোর সাথে কথা বলতে চাইতো না। স্কুলে গেলেও চুপচাপ, কোনো বাচ্চার সাথে মিশতো না। শ্রবণের চিকিৎসা চলতে থাকে, কিছুটা সুস্থ হয়। সামাদ চৌধুরী আবার ব্যস্ত হয়ে পড়েন অফিসের কাজে। শ্রবণ তখন নিজের আলাদা দুনিয়া নিয়ে ব্যস্ত। এভাবে সময় আগায়। প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয়। স্ত্রী পড়াশোনায় বড় ছেলেকে বোর্ডিং এ দিয়ে দেন শামীম রেজা চৌধুরী। তখন শোভনের মেজাজ আরো খিটখিটে, রাগে নাকে ডগায়। সামাদ চৌধুরী নিজেও ভেবে চিনতে আর কিছু বলেননি। বাড়ি চেয়ে বোর্ডিং এ ভালো থাকবে এটাই ভেবেছিলেন। একাকিত্ব, নিঃসঙ্গতা, বিষাদ, হতাশা, রাগ, ক্ষোভ শোভনকে আরো শেষ করে দিতে শুরু করে। বোর্ডিং এর বড় বড় ছেলেরা র্যাগিং করত, রেগে তাদের সঙ্গে মারামারি শুরু করত। চৌধুরী বাড়িতে বারবার নালিশ যেত। শামীম রেজা চৌধুরী শোভনকে বাড়ি নিয়ে গিয়ে মারতেন অন্যদের সঙ্গে ঝগড়া মারামারি করার কারণে। ওনার কাছে কেন বিচার আসে। সময় পেরিয়ে যায় আরো। এর মধ্যে শোভন একবার প্রায় মানসিক রোগী হয়ে গিয়েছিলেন। অনেক চেষ্টার পর সুস্থ করা হয়। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে শোভন আর আসে না। কলেজে ওঠার পর নিজের জন্য আলাদা ফ্ল্যাট নেয়। ফ্ল্যাটে থাকতে শুরু করে একাই। সামাদ চৌধুরী ওর সঙ্গে থাকতে চাইলেও শোভন রাজি হয় না। ফ্ল্যাটটা ওর নিজের নামে রেজিস্ট্রি করা। পুরো চৌধুরী বাড়ি, কোম্পানি আর যত জায়গা সম্পত্তি আছে তার অর্ধেকের মালিক শোভন একাই। বাবার ভাগ থেকেও আরো পাবে উত্তরাধিকারী হিসেবে। বিভীষিকাময় শৈশব আর কৈশোর পেরিয়ে শোভন এখন কঠিন এক মানব। হাতে গোনা কয়েকজন মানুষ বেরোত, কারোর জন্য ওর মনে কোনো দয়া মায়া জন্মায় না। শোভন ছোটবেলায় পুরনো কোনো কথা কখনো বলে না বা তুলে না। সবাই ভাবে শোভন অতীত ভুলে গেছে, কিন্তু কেউ জানে না এই অতীতের প্রত্যেকটা ছোট ছোট ঘটনা শোভনের স্মরণে এখনো স্পষ্ট। শোভন পারে না শামীম রেজা চৌধুরী, তনিমা চৌধুরী আর অনিমা চৌধুরীকে পিষে মেরে ফেলতে। সবাইকে নিজেদের মতো সেরে সবকিছু থেকে দূরে ছিল, নিজেকে গুটিয়ে নিয়েছিল আলাদাভাবে। কিন্তু ভয়াবহ এক সত্যি এসে আবার ওকে আঘাত করেছে। বিচার, নালিশ, এই দুটো শব্দকে ভীষণ ঘৃণা করে শোভন। কেউ ওর নামে বিচার দিলে, নালিশ করলে ওর মাথায় আগুন ধরে যায়। মায়ের মৃত্যুর পর এই বিচার আর নালিশ ওর অর্ধেক জীবন ধ্বংস করে দিয়েছে। শোভন স্পর্শের মাথায় হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে ডাকে, স্পর্শ। বড় ভাইয়ের ডাক শুনে ধরফরিয়ে সোজা হয়ে বসে স্পর্শ। শোভন তাকিয়ে তাকে স্পর্শের মুখে দেখে ছেলেটার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। ভাইয়া ঠিক আছো? আমি ঠিক আছে। তুমি এখানে কেন? সারা রাত এভাবে বসেছিলে? সারা রাত না, ঘন্টা দুয়েক বোধহয় ঘুমিয়েছিলাম। বাড়িতে যাওনি কেন? তোমাকে রেখে কিভাবে বাড়িতে যাব? বেড থাকতে এভাবে বসে ঘুমিয়েছিলে কেন? সমস্যা হয়নি আমার? ডাক্তারকে ডাকবো? প্রয়োজন নেই। স্পর্শ বড় ভাইয়ের হাত মুঠো করে ধরে অপরাধী নেই বলে। ভাইয়া মাফ করে দাও আমাকে। তুমি কেন মাফ চাইছো? এই সবকিছুর জন্য তো আমিই দায়ী। কিভাবে? আমি আগে তোমাকে দোষী ভাবতাম, তবে গতকাল আমার সব ভাবনা উল্টে পাল্টে গেছে। অপরাধী ওরা, ভিকটিম আমরা। তবে ওরা আমার সঙ্গে যা করেছে তোমার সঙ্গে তা করেনি। স্পর্শ চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে।
শোভন চোখ বন্ধ করে উপর দিকে মুখ করে বলে, বাড়িতে যাও, ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নাও। আমি ওই বাড়িতে আর যাব না। কেন? আমি ওদের সঙ্গে থাকতে পারবো না। কোথায় থাকবে তাহলে? জানি না। আমি বলছি তুমি বাড়িতে যাও। একা থাকায় কতটা সুখ সেটা তুমি জানো না। স্পর্শ ভাইয়ের মুখে তাকিয়ে থাকে। শোভনের চোখ বন্ধ, ফ্যানের বাতাসে চুলগুলো দুলছে, চেহারা শুকনো দেখাচ্ছে। ভাইয়া? শোভন ঘাড় ঘুরে তাকায়। স্পর্শ ভাইয়ের হাতটা শক্ত করে ধরে বলে, সরি, বাড়িতে যাও। মাফ করবেন না, আমাকে করে দিয়েছে, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। স্পর্শ তাকিয়ে তাকিয়ে পলকহীন রুমে প্রবেশ করে সামাদ চৌধুরী। ওনার পেছন পেছন শাহিন রেজা চৌধুরী প্রবেশ করেন ভেতরে। একটু আগে ডাক্তার এসে দেখে গিয়েছে শোভনকে। এখন আর সেরকম কোনো সমস্যা নেই। শোভন দাদা আর কাকার সঙ্গে টুকটাক কথা বলছে। শোভন গম্ভীর স্বরে বলে, এখন থেকে ছুটি দিবে কখন? আরো 2টা টেস্ট করে দুপুরে পর ছুটি দিবে। আবার কিসের টেস্ট? এত বছর যখন মরিনি, গতকাল স্ট্রোক করার পরও বেঁচে গেছি, তখন আর এত দূর মরবো না। কিছু হবে না আমার। আমি এখন বাড়িতে যাব। চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।